আর মাত্র 3 দিন পরেই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি, এবং এই স্কোয়াডটা কেমন হইতে যাইতেছে সেটা নিয়ে আমাদের মোটামুটি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। বিকজ এই স্কোয়াড দেখি আমরা একটা ধারণা পাইতে যাইতেছি ওয়ার্ল্ড কাপে আমাদের স্কোয়াড কেমন হইতে যাইতেছে। সো আজকে আমরা একটু কথাবার্তা বলার ট্রাই করব যে আমার দৃষ্টিকোণ থেকে এই স্কোয়াডটা কেমন হওয়া উচিত, এবং ইনশাল্লাহ আগামীকাল আমরা কথাবার্তা বলার ট্রাই করব যে কার্লো আনচেলত্তি অ্যাকচুয়ালি কাদেরকে পিক করতে পারেন। এই দুইটা ডিটেলস আলাদা করার কারণ হলো যে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাদেরকে পছন্দ, আবার অনেকে মনে করেন যে কাদেরকে কার্লো আনচেলত্তি পিক করতে যাইতেছেন। সেই জন্য আমরা ট্রাই করবো দুইটা আলাদা আলাদা ভিডিওতে আলাদা প্রসঙ্গ নিয়ে কথা বলার। সো আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় গোলকিপিং পজিশনে আমাদের এলিসন যদি ফিট থাকে ডেফিনেটলি এলিসন যাইতেছে এবং যাওয়া উচিত। তো এলিসনের পাশাপাশি আমি বেন্তো এবং হুগো সৌজা এই দুইটা প্লেয়ারকে নিতে চাচ্ছি, এই দুইটা ফুটবলারকে আমার দলের ভিতরে প্রয়োজনীয়তা আমি মনে করতেছি। কারণ কি, এখানে যে প্রশ্নটা আসবে সেটা হলো যে এডারসন কেন নয়। আমার কাছে যেটা মনে হয় এলিসন এডারসন এরা মোটামুটি একই প্রোফাইলের ফুটবলার এবং বেন্তো একই প্রোফাইলের ফুটবলার। সো এই তিনজনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হয় যে এলিসন আপনার দলে যখন থাকবে অভিজ্ঞতার বিচারে বলুন, সব দিক থেকে বিচারে বলুন, সেক্ষেত্রে আপনার এডারসনকে আসলে ওইভাবে দরকার হচ্ছে না, এবং এডারসন ওর ক্যারিয়ারের সেরা ফর্মটা হারাই ফেলছে। এলিসন তো তাও টিকে আছে, বাট এডারসন ওর ফর্ম হারাই ফেলছে। আপনারা যদি ওর রেগুলার বেসিসে পারফরমেন্স দেখেন কিছু না কিছু ভুল করতেছে এবং ক্লিন শিট রাখতেই পারতেছে না। সো এইটা একটা মেজর ফ্যাক্টর। অন্যদিকে আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে এডারসন আগে আছে, বাট এখন যদি ফর্ম বিবেচনা করেন সেক্ষেত্রে দেখবেন বেন্তো আবার অনেক বেশি ভালো করতেছে আল নাসেরের হয়ে। সো ওই কারণে আমার কাছে মনে হয় যেহেতু একই প্রোফাইলের ফুটবলার সেক্ষেত্রে বেন্তো এডারসনের থেকে এই মুহূর্তে আগায় থাকা উচিত। এই হলো কথা। আর হলো যে গোলকিপিং পজিশনে যদি আমরা ওই টাই ব্রেকারের চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে হুগো সৌজা ছাড়া আসলে আমাদের বিকল্প ওইভাবে নাই। সো একটা তো পেনাল্টি স্পেশালিস্ট নেওয়া উচিত, এবং কার্লো আনচেলত্তিও বারবার বলছে যে আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করতেছি। সো আমার কাছে মনে হয় যে হুগো সৌজা যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, তো ওকেই নেওয়া উচিত। তো এই হলো আমার গোলকিপিং পজিশন। এরপর যদি আমরা আসি সিবি পজিশনে, এইটা একটু ভাইটাল হয়ে যাচ্ছে কজ অনেক বেশি ইনজুরি আমরা এই জায়গাতে ফেস করতেছি। বিশেষ করে মিলিটাওকে আমরা একদমই পাচ্ছি না। যখনই আমাদের একটা প্ল্যানিং আসে তখনই দেখা যায় মিলিটাও ইনজুরি হয়ে যাইতেছে। অ্যান্ড আর একটা কাহিনী হলো বেন্ডারসন যেহেতু নাই এই মুহূর্তে, ওকে পাচ্ছি না আমরা ওয়ার্ল্ড কাপে। সো মিলিটাওকে আবার ওইদিকে চিন্তা ভাবনা করতে হচ্ছে ফুল ব্যাক পজিশনে। তো এইটা আমাদের বড় ধরনের একটা গ্যাবলিং হয়ে যাইতেছে যে আমাদের মার্কুইনেসের আসলে ব্যাকআপ কে হইতে যাইতেছে। তো আমরা যদি সিবি পজিশনে 4টা প্লেয়ার খুঁজি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মার্কুইনেস, গ্যাব্রিয়েল, এই দুজন তো মোটামুটি ফিক্সড, এবং ওদের ব্যাকআপ হিসাবে বর্তমানে আমার কাছে মনে হয় ব্রেমার এবং ফ্লামিঙ্গোর লিও পেরেরা এই দুইটা মোটামুটি ভালো একটা ব্যাকআপ তৈরি করতে পারে, এবং মিলিটাও যখন ফেরত আসবে তখন আমাদের আবার আলাদা চিন্তা ভাবনা হইতে পারে। বাট বর্তমানে মিলিটাকেও যেহেতু আমরা পাচ্ছি না, সো আমার কাছে মনে হয় যে লিও পেরেরাকে মার্কুইনেসের সাথে নিয়ে বাজিয়ে দেখা উচিত। ও অনেকদিন ধরে আমাদের ন্যাশনাল টিমের রাডারে আছে। এবং যে জিনিসটা এখানে উল্লেখ্য, অনেকের কাছে মনে হতে পারে যে অন্যদের কথা কেন আমি বলতেছি না, কেন লিও পেরেরার দিকে যাচ্ছি। মার্কুইনেসের জায়গাতে আসলে আমাদের একটা লেফট ফুটেড ফুটবলার দরকার। সো লেফট ফুটেড সিবি ব্রাজিল দলে এই মুহূর্তে খুব কম, এবং ওই যে দেখেন না ব্রুনোকে নিয়ে বারবার কথা আসে, ব্রুনো কেন এর নিয়ে এত আলোচনা কেন, আসলে ওই যে লেফট ফুটেড হওয়ার কারণে ও একটা বেশি মানে অ্যাডভান্টেজ পাই যেতেছে, কারণ ওই পজিশনটাতে ওই ফুটেড ফুটবলার আমাদের নাই। এই হলো একটা বড় প্যারা। তারপর আমি ব্রুনোকে চাচ্ছি না লিও পেরেরাকে বাজায় দেখার পক্ষে, বিকজ এই দুইটা ম্যাচ খুব ভাইটাল। এই দুইটা ম্যাচে যে ভালো করবে তাকে আমরা ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারবো, এবং ব্রুনোর প্রচুর ভুল করে। এবং আলেক্সান্দ্রো রিবেইরোর কথাও আসতে পারে, কিন্তু ওর যে অধারাবাহিকতা এইটা প্লাস ইনজুরি, ব্রেমারও ইনজুরির ভিতরে পড়তেছে। বাট আমার কাছে মনে হয় যে ব্রেমার অ্যাজ এ স্ট্রং সিবি আপনার মাগালেসের একটা স্ট্রং ব্যাকআপ হিসেবে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্রেমার একটু হলে আগায় থাকা উচিত। এই হলো অবস্থা। এবার যদি আমরা ফুল ব্যাক পজিশনে যাই, এখানে তো পুরো জগা খিচুড়ি লাগে আছে। দুইটা একদম প্রপার যে দুইজনকে আমরা স্টার্ট করাবো বলে একটা মোটামুটি ধারণা ছিল, সেই বেন্ডারসনকে আমরা হারাই ফেলছি, একই সাথে কায়ো হেনরিককেও আমরা এই স্কোয়াডে পাচ্ছি না। সো এই জায়গাতে আমার কাছে মনে হয় যদি আমরা রাইট ফুল ব্যাক পজিশনে চিন্তা করি সেক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু ওয়েসলে যাইতেছে এটা তো কনফার্ম। ওয়েসলের সাথে সাথে অনেকটা নাম আসতে পারে, বিতিনহোর নাম আসতে পারে, কারো কাছে মনে হইতে পারে ডুডোকে কল করা উচিত। এরা অবশ্যই চান্স পাওয়ার যোগ্য, বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যেহেতু মিলিটাও নাই, তো আমাদের ওয়েসলের পাশাপাশি পাওলো হেনরিক, বাস্কো দা গামার ওকে নেওয়া উচিত।
ওর ডিফেন্সিভ সলিডিটি আছে, অ্যাট দ্য সেম টাইম অফেন্সিভে অনেক বেশি হেল্প করতে পারে। সো ওই একটা জায়গা হয়তো আমরা এই কলাপে স্যাক্রিফাইস করে দেখতে পারি যে পাউলো হেনরিক কি করতে পারে, বিকজ ওকে কিন্তু আমরা ন্যাশনাল টিমে কিছুদিন আগেও খেলাইছি। তো ওর পারফরমেন্সটা কিরকম হয় ওইটা যদি আমাদের স্টেবল করতে পারি, সেক্ষেত্রে হইতে পারে যে আমাদের মিলিটাউর যে ওই একটা অপশন না, মার্কুনিসের ব্যাকআপটা নিয়ে চিন্তা ভাবনা, ওইটা হয়তো আমরা অনেকটা বাইরে হয়ে আসতে পারবো, বিকজ ওয়েসলি মোটামুটি সেট আপ হয়ে গেছে। এইগুলো আমার রাইট ফুল ব্যাক। এবার যদি আমরা লেফট ফুল ব্যাকে যাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডগলাস সান্তোস তো মোটামুটি ফিক্সডই হয়ে আছে, কিন্তু কায়ো হেনরিক না থাকায় আমাদের যে জিনিসটা হবে, কার্লো আনচেলত্তি বেসিক্যালি অ্যালেক্সান্দ্রোর দিকেই যাবেন। বাট আমার কাছে মনে হয় যে অ্যালেক্সান্দ্রো যেহেতু অনেকটা আগে থেকে ন্যাশনাল টিমে খেলতেছে, অনেক বেশি প্রুভেন ফুটবলার, তো ওই জায়গাতে আমরা যদি কার্লোস আগস্টোকে নিয়ে একবার ট্রাই করে দেখতে পারি, আর একবার বাজাই দেখতে পারি ওয়ার্ল্ড কাপের আগে, সেক্ষেত্রে মনে হয় একটু বেশি ভালো হবে। সো আমি এখানে ডগলাস সান্তোসের সাথে সাথে কার্লোস আগস্টোকে বাজাই দেখার পক্ষে। এবার যদি আমরা মিডফিল্ড পজিশনে যাই, সেক্ষেত্রে ক্যাসিমিরো থাকতেছে, কিন্তু ব্রুনো গিমারেসকে আমরা হারাই ফেলছি, এই স্কোয়াডে পাইতেছে না, এই কোলাপে পাইতেছে না। সো ওর সাথে মানে ওই ব্রুনো গিমারেজের জায়গায় দুইজনকে আমাদের পিক করতে হবে একদম নতুন। বাট আমার কাছে মনে হয় ক্যাসিমেরোর সাথে আমাদের আন্দেস সান্তোস যাচ্ছে, এবং ওই যে দুইটা নতুন প্লেয়ার আমরা কল করতে পারি, সেই জায়গাতে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় আন্দেস পেরেরা এবং জোয়াও গোমেস উলসের এই দুইটা প্লেয়ারকে পিক করা উচিত। আমরা যদি খেয়াল করি, এই দুইটা প্লেয়ার অনেক অনেক বেশি ভার্সেটাইল, এরা অ্যাটাকে অনেক বেশি হেল্প করতে পারে, এরা ডিফেন্সে অনেক বেশি হেল্প করতে পারে, মিডফিল্ডে ভালো কন্ট্রোল রাখতে পারে। উলসের খেলা যারা দেখেন তারা গোমেসকে নিয়ে অবশ্যই ভালো মানসিকতা এই মুহূর্তে রাখতেছেন, এটা ডেফিনেটলি। এবং আন্দেস পেরেরার কথা তো নতুন করে কিছু বলার নাই। সো আমি এই দুইজনকে ডেফিনেটলি যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমি নেইমারকে ডেফিনেটলি চাই। নেইমার ফিট থাকলে, নেইমার যদি নেক্সট ম্যাচটা খুব ভালোভাবে 90 মিনিটস খেলে, জাস্ট কল হিম, বিকজ অ্যাটাকিং মিডফিল্ডে আমাদের কোনো প্লেয়ারই নেই। এই জায়গাতে আমরা প্রচুর পরিমাণে ভুগবো যদি নেইমারের সার্ভিসটা আমরা কোনোভাবে মিস করি। সো নেইমারকে কল করতে হবে। এট দ্য সেম টাইম দুইটা প্লেয়ারের নামই আসবে এখানে, পাকুয়েতা এবং ম্যাথিউস পেরেরা। কিন্তু ম্যাথিউস পেরেরার আসলে কাহিনীটা কি, যে ও ন্যাশনাল টিমের যে আমাদের খেলার ধরন, এটার সাথে ম্যাথিউস পেরেরা যায় না। এটা হলো ওর জন্য একটা বড় মাইনাস পয়েন্ট। এই জন্য দেখবেন যে ও প্রতিনিয়ত ভালো খেলতেছে, কিন্তু ওই যে আমাদের আগের যত কোচ আসছে, এট দ্য সেম টাইম আমরা যদি কার্লো আনচেলত্তির কথাও চিন্তা করি, দেখবেন যে ম্যাথিউস পেরেরা একটু অবহেলিত হয়ে যায়, ওর খেলার ধরনটা ন্যাশনাল টিমের সেট আপের সাথে যায় না। মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যে জায়গায় হোল্ড করা উচিত, ওই জায়গাতে হোল্ড করে না। ওর হিট ম্যাপ গুলো দেখবেন যে বিভিন্ন সময় উইং এ শিফট হয়ে যাইতেছে, নাম্বার 9 ওইসব পজিশনে চলে যাইতেছে। এইটা ওর জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাইতেছে বলে আমার কাছে মনে হয়। সো এই জায়গাতে পাকুয়েতাই হয়তো বা কল পেয়ে যেতে পারেন, এবং আমি নেইমার যদি দলে থাকে, পাকুয়েতার খেলার ধরনই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় পাকুয়েতা এবং নেইমার এই দুইজন টিকে যাবেন, মানে নেইমারের সাথে পাকুয়েতা টিকে যাবে। এট দ্য সেম টাইম আমি এখানে কুনহাকেও অ্যাড করতে চাই এজ এ অ্যাটাকিং মিডফিল্ডার, বিকজ নাম্বার 9-এ আলাদা তিনজনকে চিন্তা ভাবনা করতেছি। সো এরপর যদি আমরা অ্যাটাকিং জোনে যাই, সেক্ষেত্রে উইং এর জায়গায় চিন্তা করলে ভিনিসিয়াস এবং মার্টিনেল্লি লেফট উইংটা মোটামুটি কনফার্ম করে আছে, ওদের দুজনকে রাখতে হবে। এর বিকল্প আমাদের খুব একটা যে আছে তা না। এরপর যদি আমরা রাইট উইং পজিশনে যাই, এখানে একটু গন্ডগোলের জায়গা আছে। একটা হলো এস্তাবাও এবং রাফিনহা, এই দুজনকে তো মোটামুটি আমরা ধরেই রাখতে পারি। এট দ্য সেম টাইম আমরা আরো একজন রাইট উইঙ্গার হয়তো বা নিব, বিকজ রাফিনহাকে আমরা মাঝে মধ্যে লেফটে শিফট করাবো, কখনো কখনো অ্যাটাকিং মিডফিল্ডে হেল্প করতে সাহায্য করবো, যখন নেইমার সেন্টার ফরওয়ার্ড বা অনেকটা ফলস 9 বা সেকেন্ড ফরওয়ার্ড পজিশনে সুইচ করবে। সো ওই রাফিনহার জায়গাটা একেবারে ফিক্সড না, বিভিন্ন জায়গায় সুইচ হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে 3টা প্লেয়ারের নাম এই মুহূর্তে আসতে পারে। একটা হলো অ্যান্টনি, একটা হলো রয়ান, এবং আরেকটা হলো লুইস হেনরিক। তো অ্যান্টনির যে বিষয়টা হয়ে গেছে, আমি তো অ্যান্টনিকে অবশ্যই চাইতাম, কিন্তু অ্যান্টনির যে বিষয়টা হয়ে গেছে, অ্যান্টনি ইজ লাইক এস্তাবার খেলার ধরন যেরকম, অ্যান্টনির খেলার ধরনও অনেকটাই ওইরকম, রাফিনার খেলার ধরনও অনেকটা এরকম। সো একই পজিশনে একই প্রোফাইলের অনেকগুলো ফুটবলার নিয়ে আসলে খুব একটা লাভ হয় না। সো ওই জায়গাতে আমার কাছে মনে হয় যে রায়ান এবং লুইস হেনরিক এই দুজন একটু অ্যাডভান্টেজ পাইতেছে। এদের আবার শুধুমাত্র উইং না, এরা আবার বক্স টু বক্স গিয়ে অনেক বেশি গোল করতে পারে, মানে গোল করার অ্যাবিলিটি আছে, ফিনিশিং অ্যাবিলিটিটা একটু বেশি বেটার। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় রায়ান এবং লুইস হেনরিক এই দুজনের একজনকে পিক করা হবে, এবং ওই জায়গা থেকে আই বিলিভ যে
লুইস এনরিকের থেকে রায়ান অনেক ভালো ফুটবলার, সো আই উড গো উইথ রায়ান। আমি জানি না কার্লো আনচেলত্তি রায়ানকে পিক করবেন কিনা, বাট আই ফিল যে এই মুহূর্তে রায়ানকে একবার হলেও বাজায় দেখা উচিত। এবার যদি আমরা সেন্টার ফরওয়ার্ড পজিশনে যাই, আমরা কুনহাকে কিন্তু মিডফিল্ড পজিশনে বা অ্যাটাকিং মিডফিল্ড ওই জায়গাতে ওই জোনটাতে চিন্তা ভাবনা করতেছি। সো এইখানে আমি 3 জনকে পিক করব। আই ফিল যে জোয়া পেদ্রো তো যাচ্ছে, জোয়া পেদ্রোর পাশাপাশি এনরিকো মোস্ট প্রবাবলি যাবে। এন্ড এই দুজনের পাশাপাশি কার্লো আনচেলত্তি যাকে নেবে সেটা আমরা মোটামুটি একটা ধারণা রাখতে পারি যে রিচার্লিসন আগায় থাকতে পারে। রিচার্লিসন আগায় থাকার একটা বড় কারণ হলো যে আমাদের যে বর্তমান যে স্কোয়াড, এখানে কিন্তু কার্লো আনচেলত্তি অনেকদিন ধরে কাজ করে না এবং ওইখানে রদ্রিগো হারাই গেছে। তো ওনার আস্থার কিছু প্লেয়ার দরকার, এই কারণে হয়তো বা রিচার্লিসনকে নেবে। বাট আমি পার্সোনালি মনে করি যে নাম্বার 9 পজিশনে ইগর থিয়াগোকে একবার হলে বাজায় দেখা উচিত যে এই ছেলেটা ডিজার্ভ করে কি করে না। সো আই উড গো উইথ এনরিক, জোয়া পেদ্রো এবং ইগর থিয়াগো। এই মোটামুটি মনে হয় 26 জনের নাম হয়ে গেছে। সো এই ছিল আজকের আলোচনা। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে স্কোয়াড সেটা আপনি শেয়ার করতে পারেন, কিংবা আমার যে স্কোয়াড এটার সাথে কোনো চেঞ্জেস আপনি চান কিনা সেটাও শেয়ার করতে পারেন। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।